নমস্কার। সিকেবিটি প্রোডাকশন থেকে আমাদের আজকের নিবেদন কটেজ অ্যাট রানীক্ষেত। আসতে সময় লাগলো বটে, তবে এই গল্পটা হঠাৎই জোগাড় হয়ে গেল, আর তাই সবাই মিলে লেগে পড়লাম এই গল্পটার পেছনে। সেদিন আমরা সবাই ব্যস্ত নতুন গল্প তৈরিতে অথবা যে যার নিজের কাজে। হঠাৎই মনে হলো এবার একটু টি ব্রেক না হলে আর চলছে না। ব্যাস, আমাদের এই নতুন ঘরের রাস্তার ঠিক ওপারে দাদুর দোকান অর্ডার করে দেওয়া হলো। আগে প্রতিবারই দাদুই এসেছে, আর সত্যি কথা বলতে গেলে আমাদের কাজকর্ম নিয়ে দাদুর কোনো কৌতূহলই নেই। তবে সেদিন এলো দাদুর অ্যাসিস্ট্যান্ট রবি। এসে আমাদের দেখে বিজ্ঞের মতো বলে উঠল, তোমাদের একটা গল্প দিতে পারি আমি। যদিও বা গল্প ঠিক নয়, একটা ডায়েরি। বেশ কিছুদিন আগে কেউ একটা ফেলে গেছিল, এতদিনে খোঁজ নিতে আসেনি মানে আর হয়তো আসবেও না। ওর দেখিয়ে দেওয়া ডায়েরির ওই বিশেষ অংশে যে লেখাটা আমরা পেলাম, সেটা নিয়েই আজকের আমাদের গল্প, দ্য কটেজ অ্যাট রানীক্ষেত। লেখক অরিত্র দে, গল্প পাঠে মিত্রজিৎ। বাবার চরিত্রে অভিজিৎ, অভিসংজিৎ এবং ভরদ্বাজের চরিত্রে অরিত্র। আবহ সঙ্গীত ও পরিবেশনায় সুরঞ্জন। আর গল্পের সূত্রধার আমি ইমন। শুরু হচ্ছে আজকের আমাদের গল্প, দ্য কটেজ অ্যাট রানীক্ষেত। ঘড়িতে তখন সন্ধে 6:30। বসের সাথে বেশ লম্বা একটা মিটিং শেষ করে সবে এসে বসলাম আমার লিভিং রুমের সোফাটায়। মাথার কাছে জানলাটা ওটা টেনে খুলে দিলাম, যাতে বাইরের মৃদু মন্দ হাওয়া একটু প্রবেশ করে আমার এই অ্যাপার্টমেন্টে। সারাদিনের মধ্যে এটাই না ওই একমাত্র সময় যখন বাইরের প্রকৃতিটা একটু উপভোগ করতে পারি আমি। সবে সন্ধে নামছে ধীরে ধীরে, কয়েকদল পাখি ষাঁড় বেঁধে উড়ে যাচ্ছে নিজেদের বাসায়। দেখতে দেখতে বেশ বিরক্ত হয়ে মনে মনে ভাবছিলাম, লকডাউনটা যেন একটু অতিরিক্ত সময় ধরেই চলছে, ঠিক শোয়া যাচ্ছে না যেন। আর এই সবের মধ্যে যাকে প্রত্যেক দিন সহ্য করতে হচ্ছে তিনি হলেন আমার ম্যানেজার অনুভব সিনহা। বিশ্বাস করুন, ওনার ওই বিরক্তিকর সবজান্তা ভাব, ওটা না যে কোনো মানুষকে অনায়াসে পাগল করে দিতে পারে। মনে মনে তাই কয়েকটা পছন্দসই গালাগালি দিয়ে এবার বেশ আরাম করেই ঠেস দিয়ে সোফাটায় বসলাম। বসেই ফোনটা তুলে নিলাম, কারণ এতক্ষণ মিটিং চলাকালীন ওটা ক্রমাগত ভাইব্রেট করছিল। দেখলাম অভিসংজিতের একটা ফেসবুক পোস্টের রিয়াকশনস এবং কমেন্টসে আমার ফোনের নোটিফিকেশন প্যানেলটা প্রায় ভরে গেছে। অভিসংজিত হলো দ্য টেলিগ্রাফের সিনিয়র কন্টেন্ট এডিটর। এই লকডাউন পিরিয়ডে একটা নতুন বই লিখছে সে, ব্রিটিশ কালচার ইন দ্য মাউন্টেন্স অফ কুমার। হ্যাঁ, প্রসঙ্গক্রমে বলে রাখি, এই ব্রিটিশদের মধ্যে অন্যতম একজন ছিলেন জিম করবেট, যিনি তার জীবনের অনেকটা সময় কাটিয়েছেন ইন্ডিয়ার বিভিন্ন ফরেস্ট এবং হিল স্টেশনসে। আর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির ওপর বিশেষ একটা আকর্ষণ থাকায় আমিও বেশ কিছুটা সময় কাটিয়েছি ওই পাহাড়গুলোতে। তাই স্বাভাবিকভাবেই জিম করবেট এবং বিভিন্ন পাহাড়ি এলাকার আঞ্চলিক সংস্কৃতি নিয়ে আমার বেশ কিছুটা জ্ঞানও আছে। মূলত এইসব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্যই অভিসংজিত আমাকে আগে অনেকবার ফোন করেছে। ডন বস্কো স্কুল ব্যান্ডেলে একসাথে পড়াকালীন আমাদের বন্ধুত্বটা বেশ গাঢ় ছিল। স্বভাবতই আমাদের দুজনের পরিবারও খুব ঘনিষ্ঠ হয়ে গেছিল। কখনো কখনো উইকেন্ডে ঘুরতে যাওয়া, কখনো আবার রাতের ডিনার বা শীতকালের পিকনিক, এসব তো প্রায়শই লেগে থাকত। এদিকে আমার মা বাবা আবার বরাবরই ভ্রমণ পিপাসু, তাই খুব কম বয়সেই ইন্ডিয়ার বেশিরভাগ ট্যুরিস্ট রিসর্টসগুলো আমার ঘোরা হয়ে গেছিল। আর আমার মা বাবার সাথে আলাপ হওয়ার পর অভিজিৎ আঙ্কেল আর সোমা আন্টিকেও এই একই পাগলামিতে ভর করেছিল। তাই সপ্তাহখানিকের ছুটি পেলেই প্রতি বছর আমাদের এই দুই পরিবার মিলে একসাথে বেরিয়ে পড়তাম পাহাড় ঘুরতে, কখনো লাচুং, কখনো সিমলা, আবার কখনো সুদূর শ্রীনগর। আচ্ছা, এখানে বলে রাখি যে ছোটবেলায় আমার কিন্তু খুব মোশন সিকনেসের প্রবলেম ছিল। বিশেষ করে ওই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় গাড়িটা উঠলেই আমার নাজেহাল অবস্থা হতো। আর অভি প্রত্যেকবার নিজের প্রিয় বন্ধুর জন্য স্বেচ্ছায় উইন্ডো সিটটা ছেড়ে দিত।
তাই অফকোর্স অভি ছিল আমার বেস্ট ট্রাভেল কম্প্যানিয়ন। ও, ওর এই অভিসঞ্জিত নামটা, এটা কিন্তু কাকু আর কাকিমার নাম দুটোকে জোড়া লাগিয়ে বানানো। আজ যে ছবিটা অভি আপলোড করেছে সেটা আমাদের ছোটবেলায় ঘুরে আসা উত্তরাখণ্ডের সেই রানীক্ষেতের কটেজের ছবি। দেখলাম আমাকে ট্যাগ করে আবার ক্যাপশন দিয়েছে, রিমেম্বার দ্য টাইমস, আ গোল্ডেন ট্রিপ। তবে এই ছবিটা এটা রিসেন্টলি তোলা, আর ওই এখনকার ড্রোন টেকনোলজি ইউজ করায় অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছে জায়গাটা। যদিও কটেজটা ছবিটায় অতটা ঠিক প্রাধান্য পায়, একটা কোণে দেখা যাচ্ছে মাত্র। এটা লক্ষ্য করলাম যে এখনকার ছবি আর আমার স্মৃতিতে ওই কটেজের ছবি, তাদের মধ্যে বিস্তর ফারাক। আমার মনে পড়ে গেল কটেজের নিচে সেই লম্বা সরু বারান্দা, আর তার বাইরেই মখমলের মতো সুন্দর বাগান, যার অধিকাংশ জুড়ে রয়েছে পাইন গাছ, রং বেরঙের ফুল গাছ আর সারি সারি আপেল গাছ। কটেজের বাইরে পাথরের দেওয়াল, মাথায় ইটের তিনকোনা ঢালু ছাদ আর লাল রঙের চিমনি, ঠিক যেমনটা ওই আমরা এনিট ব্লাইটন বা চার্লস ডিকেন্সের উপন্যাসে পড়ে থাকি। কটেজটা ছিল পাহাড়ের গা থেকে বেরিয়ে আসা একটা ঝুলন্ত অংশের ওপর, যার পশ্চিম দিকে নেমে যাচ্ছে গভীর খাদ, আর খাদের গা ঘেঁষে কটেজটার প্রায় শেষ প্রান্তে ছিল একটা দোলনা। আর সেই দোলনায় বসলে পিছনের পাহাড়টার যে অপূর্ব শোভাটা দেখা যায়, সেটা না ভাষায় বর্ণনা করা যায় না। আবার নিচের দিকে তাকালেই একটা অজানা ভয় মনটা কেঁপে ওঠে। এই নতুন ছবিটায় অবশ্য সেই সারি সারি আপেল গাছগুলো নেই, আর ওই রঙিন বাগানটাও ছবিটায় কোথাও দেখতে পেলাম না। এমনকি দোলনাটাও না পরিষ্কার করে ঠিক বুঝতে পারলাম না। সমস্ত রোদ ঝড় বৃষ্টি সহ্য করে একমাত্র কটেজটাই যেন দিনের পর দিন দাঁড়িয়ে আছে। পরবর্তী সময় বাবা মায়ের সাথে আর নিজের ফটোগ্রাফির তাগিদে আরও অনেক বিখ্যাত জায়গায় ঘুরেছি আমি, কিন্তু ছোটবেলার রানীক্ষেতের ওই কটেজ, ওটা সারা জীবনের মতো আমার স্মৃতিতে একটা বিশেষ দাগ কেটে গেছে। আর ওটাই হলো আমার জীবনে প্রথম ও শেষ জায়গা যেখানে ভূতের অস্তিত্ব টের পেয়েছিলাম আমি। ছোটবেলায় ভূতের গল্পে প্রচলিত ব্রহ্মদৈত্য বা শাকচুন্নির কথা তো আমরা সবাই শুনেছি, কিন্তু আমাদের এই অ্যাপেল আন্টি একদমই সেরকম ছিল না। আমার তো একবারও মনেই পড়ে না যে অ্যাপেল আন্টি আমাদের কখনো কোনো রকমভাবে ভয় দেখানোর চেষ্টা করেছিল। বরং ওনার সাথে বেশ একটা বন্ধুত্বই হয়ে গেছিল ওই কটা দিনে। আমরা রানীক্ষেত ঘুরতে গেছিলাম 2001 সালে। আমি আর অভি দুজনেই তখন ক্লাস 3-তে পড়ি। এনিট ব্লাইটনের গল্পগুলো তখন সবে পড়া শুরু করেছি আমি, আর বলাই বাহুল্য যে অ্যাডভেঞ্চার নিয়ে আগ্রহটা তখন একদম তুঙ্গে। আমাদের ওই রানীক্ষেতের কটেজের কেয়ারটেকারের বেশ একটা গম্ভীর নাম ছিল, ভরদ্বাজ। যে কটা দিন ছিলাম, সব কটা ঘর আর বাগান সামলানো থেকে শুরু করে রান্না বান্না করে খাওয়ানো সবটাই ছিল ওর দায়িত্ব। এখন অবশ্য বেঁচে আছে কিনা ঠিক জানি না, কারণ তখনই ভারদ্বাজের বেশ বয়স। আমায় আর অভিকে দেখে প্রথম দিনই নিজের ওই খ্যাসখ্যাসে গলায় সাবধান করে দিয়েছিল, এই যে বাবু লোক, তোমরা কিন্তু একটুকু পরেশানি করবে না, একদম ভালো ছেলে হয়ে থাকবে, না হলে কিন্তু উ ভূতনি এসে তোমাদের দুজনকে নিয়ে যাবে। অবশ্য আমরা দুজনেই তখন আর অত ছোট ছিলাম না যে ওইটুকু ধমকিতে আমরা ভয় পেয়ে যাব। তাই যথারীতি সেদিনই দুপুরে ভাত আর চিকেন কষা দিয়ে জমিয়ে একটা লাঞ্চের পর বড়রা যখন সবাই একটু জিরোচ্ছে, সুযোগ বুঝে তখনই আমরা দুজন বেরিয়ে পড়লাম সামনের বাগান আর আশেপাশের জায়গাটা একটু ঘুরে দেখার জন্য। আমাদের দুজনের সোলো অ্যাডভেঞ্চার। আর ওদিকে তখন দুপুরের সমস্ত কাজকর্ম শেষ করে ভারদ্বাজও আউট হাউসে একটু ঘুমোচ্ছে। বাগানে পৌঁছেই সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদের দৃষ্টি আকর্ষণ করছিল সেটা হলো ওই আপেল গাছগুলো। কারণ চন্দননগরে আমাদের বাড়ির আশেপাশে
অমন লাল টুকটুকে আপেল বোঝাই গাছ আগে কখনো দেখিনি আমরা। আর আপেল খেতে আমরা দুজনেই বরাবরই খুব ভালোবাসতাম। ব্যাস, অমনি শুরু হয়ে গেল আমাদের আপেল পাড়ার কাণ্ড কারখানা। লাফিয়ে ঝাঁপিয়ে গাছের নিচের দিকে ঝুলে থাকা আপেলগুলো কয়েকবার পেরে ফেলার চেষ্টা করলাম। তবে সেই সময় বয়স বা উচ্চতা কোনোটাই বেশি না হওয়ায় দুজনেই প্রত্যেকবার ব্যর্থ হলাম। আর তারপর শুরু হলো আপেল লক্ষ্য করে ঢিল ছোড়া, কিন্তু তাতেও বিশেষ একটা লাভ হলো না আমাদের। মাঝে কয়েকবার আবার ওই কার্টুনে দেখা স্পাইডারম্যানের মতন হাত থেকে জাল ছোড়া নানান অঙ্গভঙ্গিও করেছিলাম আমরা। যথারীতি এত কিছু করেও আমাদের কোনো সুবিধাই হলো না। এবার আর একটাই মাত্র উপায় ছিল আমাদের কাছে, সেটা হলো গাছের গুড়ি বেয়ে ওপরে ওঠা, যেটা দেখেই আমরা দুজনেই বুঝতে পেরেছিলাম যে এটা বেশ পরিশ্রমের কাজ। তাই শেষমেশ ক্লান্ত হয়ে বেশ খানিকটা হতাশার সাথেই গাছের গুড়িতে হেলান দিয়ে বসে পড়লাম। হঠাৎ আমাদের ঠিক সামনে টুপ করে একটা আপেল এসে পড়ল। দুজনেই একসাথে নিউটন বলে চেঁচিয়ে উঠলাম, আর বলেই ওপর দিকে তাকালাম। মনে হলো যেন ওই বিখ্যাত সায়েন্টিস্ট বাচ্চাদের গ্র্যাভিটি শেখাবেন বলেই স্বয়ং বসে আছেন গাছের কোনো মগডালে। যদিও গাছের উপরে কাউকে দেখতে পেলাম না, অথচ গাছটা এত জোরে নড়ছিল যেন ক্রমাগত কেউ ওটাকে ঝাঁকিয়ে চলেছে। আরো অবাক হয়ে দেখলাম যে কোথাও কোনো হাওয়া দিচ্ছে না এবং অন্যান্য গাছগুলো একেবারে স্থির। এবার আরো কয়েকটা আপেল মাটিতে পড়া মাত্রই অন্য কিছু আর না ভেবেই আমরা তাড়াতাড়ি করে আপেলগুলো কুড়িয়ে নিতে শুরু করলাম। আর ঠিক তক্ষুনি উপরে গাছের ডালপালার ফাঁক দিয়ে একটা মৃদু হাসির শব্দ নিচে আমাদের কানে ভেসে এলো। কৌতূহল বশতই আবার তাকিয়ে দেখলাম আমরা, কিন্তু এবারেও কেউ নজরে এলো না। এদিকে যতক্ষণ আমরা ওপরে তাকিয়েছিলাম ততক্ষণে বেশ কয়েকটা আপেল নিচ থেকে শূন্যে লাফিয়ে গোল গোল ঘোরা শুরু করেছে, যেন অদৃশ্য কেউ ওগুলোকে নিয়ে জাগলিং করছে। এই অদ্ভুত দৃশ্য দেখে আমরা দুজনেই খুব জোরে হাততালি দিয়ে উঠলাম। আবার সেই হাসির শব্দটা কানে ভেসে এলো আমাদের। আর ঠিক সেই মুহূর্ত থেকেই আমার আর অভির দলে জুড়ে গেল সেই অদৃশ্য বন্ধু। তারপর আরো বেশ কিছুক্ষণ খেললাম আমরা। কখনো দৌড়ে দৌড়ে গাছ থেকে পড়তে থাকা আপেল ধরার চেষ্টা করলাম, কখনো আবার সেগুলোই ছুড়ে দিচ্ছিলাম ওপর দিকে। আর একইভাবে আপেলগুলো আমাদের কাছে ফিরে আসতে লাগলো বারবার। অনেকক্ষণ এরম খেলার পর পশ্চিমের আকাশ যখন বেশ লাল হয়ে এসেছে, তখন আমরা কটেজে ফেরার পথ ধরলাম। যাওয়ার আগে অভি আমার কাছে এসে একবার ফিসফিস করে বলল, বুদ্ধু, থ্যাংক ইউ তো বল। আমিও প্রায় সাথে সাথেই হাসি মুখে গাছের দিকে তাকিয়ে বলে উঠলাম, থ্যাংক ইউ আপেল আন্টি। একই একটা আদুরে হাসি ভেসে এলো আবার। গাছের ডালপালাগুলো শেষবারের মতো একবার নড়ে উঠল, যেন অ্যাপেল আন্টি আমাদের টাটা করে দিচ্ছে। কটেজে ফিরতেই সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো যে এত আপেল আমরা কোথায় পেলাম। নিচু গলায় আমি শুধু বললাম, ওই তো গাছের তলায় পড়েছিল। আমার বাবা আবার প্র্যাকটিক্যাল মানুষ, তাই অত কিছু গ্রাহ্য না করেই বাকিদের উদ্দেশ্যে বলল, আরে এতে এত চিন্তার কি আছে, দেখো হয়তো কয়েকটা পড়ে গেছিল মাটিতে। আমি আর চোখে একবার অভির দিকে তাকিয়ে নিলাম। হালকা ঘাড় নেড়ে ও আমায় বুঝিয়ে দিল যে এর থেকে বেশি এই ব্যাপারে আর কাউকে কিচ্ছু বলা যাবে না। অতএব তখনকার মতো এই প্রসঙ্গ ওখানেই শেষ হলো। রাতে আমাদের দুজনের শোয়ার ব্যবস্থা হয়েছিল আলাদা একটা ঘরে। ডিনারের পর যখন আমরা দুজনেই কম্বল মুড়ি দিয়ে শুলাম, তখন কারোরই চোখে আর কোনো ঘুম নেই। সারা দিনের এই সমস্ত ঘটনা আর অ্যাপেল আন্টিকে নিয়ে ফিসফিস করে আমাদের মধ্যে বেশ কিছুক্ষণ গল্প চলল। আর পরের দিন কি কি অ্যাডভেঞ্চার করা যায় সেই নিয়েও বেশ প্ল্যান করে নিলাম আমরা। সব শেষে আমরা এটাই ঠিক করলাম যে এই নিয়ে কাউকে কিচ্ছু জানানো যাবে না, কারণ এক ফোঁটাও যদি কেউ টের পায় তাহলে আমাদের আর ওখানে যেতেই দেবে না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি বিছানার পাশে বেড স্ট্যান্ডের ওপর পাশাপাশি একইভাবে সাজিয়ে রাখা আছে
গরম দুধ ভর্তি 2টো গ্লাস। কিন্তু দুধ জিনিসটা না আমাদের দুজনেরই একদম পছন্দের নয়, তাও আবার ঘুরতে এসে দুধ। চুপি চুপি তাই বাথরুমে গিয়ে পুরো দুধটাই ঢেলে দিলাম বেসিনে, আর ফাঁকা গ্লাস দুটো জেকে সেই রেখে দিলাম আগের জায়গায়। তবে যখন ব্রেকফাস্টের সময় মা আমাদের দুজনকে প্রায় জোর করে আবার দুধ খাওয়ালো, তখন বুঝতে পারলাম যে আগের গ্লাস দুটো অ্যাপেল আন্টি রেখেছিল। দুজনেই খুব খুশি হলাম এটা ভেবে যে হয়তো আশেপাশের জঙ্গলের নানা জন্তু জানোয়ারের হাত থেকে রক্ষা করার জন্য সারা রাত জেগে অ্যাপেল আন্টি আমাদের পাহারা দিয়েছে। এরপর বেশ কয়েকটা দিন বেশিরভাগটাই আমাদের কটেজের বাইরে বাইরেই কাটলো। সকালে উঠে ব্রেকফাস্ট শেষ করেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়তাম সাইট সিইংয়ে, আর ফিরে আসতে আসতে সন্ধে হয়ে যেত। তাই খুব ইচ্ছে থাকা সত্ত্বেও অ্যাপেল আন্টির সাথে বিকেলে আর দেখা হতো না। একটু মন খারাপ হতো, তবে ওই লেকের জলে বোটিং করে আর জঙ্গল থেকে বেরিয়ে আসা হঠাৎ কোনো হরিণ দেখে আমরা বেশ আনন্দেই ছিলাম। তাই দিনের বেলাগুলো এত কিছুর মধ্যে অ্যাপেল আন্টির কথা বিশেষ একটা মনে পড়তো না। সারা দিন ঘুরে আসার পর আমরা সন্ধেবেলা নিজেদের রুমেই কাটাতাম, আর বাবা মায়েরা লিভিং রুমে নিজেদের মতো গল্পে ব্যস্ত থাকত। আমাদের ঘরে একটা টিভিও ছিল, যতক্ষণ খুশি টিভি চালিয়ে কার্টুন দেখতাম, কারণ বকাবকি করার কেউ ছিল না। ঘরের এক কোণে রাখা ছিল একটা পুরনো দিনের আর্ম চেয়ার, আর সেটাই ছিল আমাদের খেলার অন্যতম আকর্ষণ। পালা করে আমরা ওটাতে গিয়ে বসতাম আর বুড়ো মানুষের অঙ্গি ভঙ্গি করে পাইপ টানার অভিনয় করতাম। আর মাঝে মাঝে টিভিতে কার্টুন দেখার ফাঁকে ফাঁকে সারা দিনের ঘোরার সমস্ত গল্প শোনাতাম আমাদের অ্যাপেল আন্টিকে। অ্যাপেল আন্টি মন দিয়ে আমাদের সব কথা শুনতো, আর মাঝে মাঝে আমাদের কাণ্ড কারখানা শুনে জোরে হেসে উঠত। তারপর রোজ সকালে উঠে দেখতাম বিছানার পাশে সাজানো রয়েছে দুধের গ্লাস, আর প্রত্যেকবার একইভাবে ফেলে দিয়ে আসতাম আমরা। ফিরে আসার আগের দিন কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। বাবা মা তাদের ওই ব্যাকপ্যাকিং নিয়ে ব্যস্ত ছিল, তাই আমাদের সেরকম কোনো কাজটাজ ছিল না। এই কটা দিনে কটেজের প্রায় সমস্ত দিকই আমরা মোটামুটি এক্সপ্লোর করে ফেলেছি। বাকি বলতে আমাদের একটা স্পেশাল অ্যাডভেঞ্চার, যেটার জন্য আমরা সেই প্রথম দিন থেকেই সুযোগ খুঁজছিলাম। আর এর চেয়ে সুবিধাজনক পরিস্থিতি যে আর হবে না সেটা বুঝতে পেরে আমি আর অভি সবার অলক্ষ্যে বেরিয়ে এলাম ঘরের বাইরে। পিছনের কোর্টইয়ার্ড পেরিয়ে পশ্চিম প্রান্তের খাদের ধারের ওই দোলনাটার কাছে পৌঁছতে লাগলো বড়জোর মিনিট 2। স্বাভাবিক উত্তেজনা বশতই কে আগে বসবে সেটা নিয়ে আমাদের মধ্যে একটা তর্ক হলো। তারপর টস করে ঠিক হলো যে প্রথমে বসবো আমি। অগত্যা আমায় দোলনাটা ছেড়ে দিতে বাধ্য হলো অভি। বসার পরই একটা হালকা ধাক্কা অনুভব করলাম, আর আমায় নিয়ে দোলনাটা নিজের মতো ধীরে ধীরে দুলতে শুরু করলো। বুঝতে পারলাম যে অ্যাপেল আন্টি আমায় ক্রমাগত দোল দিচ্ছে। ওদিকে পাহাড়ি বুনো হাওয়ার ঝাপটা আমার চুল এলোমেলো করে দিচ্ছিল, আর আমার চোখ চলে যাচ্ছিল সামনের দিগন্ত বিস্তৃত ভ্যালি ছাড়িয়ে দূরের কুমায়ুন রেঞ্জ অব্দি। দেখতে দেখতে প্রায় মগ্ন হয়ে গেছিলাম আমি। আর তখনই দুলুনিটা হঠাৎ বন্ধ হয়ে গেল। দেখি ভারদ্বাজ, আর পাগলের মতো চিল্লাতে শুরু করেছে, ও যেন ভূত দেখেছে। সেই চিৎকার শুনে হুড়মুড়িয়ে দরজা খুলে ততক্ষণে বাবা মাও বেরিয়ে এসেছে, আর ভারদ্বাজ ক্রমাগত চেঁচিয়ে বলে চলেছে, बाहर आइए, भूत ने लिया गलो रे, भूत ने, ओ सब्जी, भूत ने लिया गलो रे। অভিজিৎ আঙ্কেল রাগ সামলাতে না পেরে কষিয়ে একটা থাপ্পড় মারল অভির গালে। মাটিতে বসে পড়ে সে কাঁদতে শুরু করলো। নিজের বন্ধুকে সাহায্য করার জন্য আমি সবেমাত্র একটু এগিয়েছি, কিন্তু মাঝপথে মা আমায় থামিয়ে বেশ কয়েকটা বাড়ি দিল পিঠে। যদিও চোখ থেকে এক ফোঁটাও জল পড়ছিল না আমার, কারণ স্কুলের টিচারদের কাছে মার খেয়ে সহ্য করাটা ততদিনে বেশ রক্ত করে ফেলেছিলাম আমি। কিন্তু এটা আমি স্পষ্ট অনুভব করলাম যে অ্যাপেল আন্টিও বেশ দুঃখ পেয়েছে আমাদের এই অবস্থা দেখে। আর তখন সেই মুহূর্তে
আমার সব রাগ গিয়ে পড়ছিল ওই ভারদ্বাজের ওপর। ওইটুকু বয়সে যা গালমন্দ শিখেছিলাম সব চিৎকার করে বলতে লাগলাম ভারদ্বাজকে উদ্দেশ্য করে, শয়তান, বুড়ো কোথাকার, পাজি। আর সঙ্গে সঙ্গে মা আরো কয়েকটা চড় বসালো আমার গালে। বাকি দিনটা আমাদের ঘরবন্দি করে রাখা হলো। অভি অবশ্য তখনও মাঝে মাঝে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। এভাবে সবার সামনে বাবার হাতে চড় খাওয়াটা বেশ গায়ে লেগেছে ওর। হঠাৎ দেখি বিছানার উপর রাখা খেলনা গাড়িটা মাটিতে নেমে এসে ওর সামনে চলতে শুরু করলো। কান্না থামিয়ে অভি এতক্ষণে এবার একটু হেসে উঠল। বুঝলাম ওটা অ্যাপেল আনি। যেন আমাদের খুশি করার খুঁটিনাটি সব উপায় জানে সে। বাকি সন্ধেটা অন্য দিনগুলোর মতোই আমরা তিনজন একসাথে গল্প করে আর টিভি দেখে কাটিয়ে দিলাম। যাওয়ার দিন সকালেও ঘুম থেকে উঠে দেখি সেই দুধের গ্লাস, যথারীতি সেদিনও ফেলে দেওয়া হলো। তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে এলাম লিভিং রুম, কারণ ব্রেকফাস্টের পরপরই আমাদের বিদায় জানানোর পালা। কিন্তু রানীক্ষেতের ওই কটেজ, ওটাকে ছেড়ে আসতে কারোরই মন করছিল না। এদিকে ততক্ষণে গাড়ি এসে গেছে। সেদিনই আমাদের লালকুয়া থেকে সন্ধেবেলায় ফেরার ট্রেন। গাড়িটা যখন লোহার গেট পেরিয়ে রাস্তা ধরে নিচের দিকে নামা শুরু করেছে, শেষবারের মতো একবার তাকালাম ওই বিশেষ আপেল গাছটার দিকে। মনে হলো যেন অ্যাপেল আন্টি আমাদের বিদায় জানাচ্ছে। অবশ্য আমরা দুজন কেউই প্রকাশ করে উঠতে পারিনি যে অ্যাপেল আন্টিকে ছেড়ে যেতে কতটা কষ্ট হচ্ছিল আমাদের। ফিরে যেতে যেতে তাই আমরা দুজনেই প্রতিজ্ঞা করেছিলাম যে আবার কখনো আমরা ফিরে আসবই আমাদের অ্যাপেল আন্টির কাছে। তবে বড় হওয়ার পর সেই প্রতিশ্রুতি আর রাখা হয়নি, কারণ আমাদের মা বাবা তারা আর কোনোদিন রানীক্ষেত ঘুরতে যায়নি, আর আমরাও নিজেরাও আর কখনো সেখানে যাইনি। পরবর্তীকালে কাজের সূত্রে কয়েকবার উত্তরাঞ্চল গেলেও আমারও কখনো যাওয়া হয়নি সেই কটেজটায়। ফিরে আসার পর আমি বা অভি কেউই আর কারোর সাথে কখনো অ্যাপেল আন্টির ব্যাপারে কোনো কথা বলিনি। এমনকি বন্ধুদের আসরে ভূতের গল্প নিয়ে আলোচনা হওয়ার সময়ও আমি কোনোদিন স্বীকার করিনি ওই অভিজ্ঞতার কথা। সেই 8 বছর বয়সে করা একটা প্রমিস, ওটা আমরা এখনো মেনটেন করে চলেছি। সোফায় বসে এইসব পুরনো কথা ভাবতে ভাবতে যখন আমি কমেন্ট বক্সে স্ক্রোল করছিলাম, তখনই ইনবক্সে দেখি অভির একটা মেসেজ। খুলে দেখলাম একটা লিঙ্ক, আর তার সাথে লেখা, এটা পড়ে দেখ। লিঙ্কটা খুলে খানিকটা পড়া শুরু করতেই আমার হাত পা কেমন অবশ হয়ে গেল। কোনো রকমে একবার ঢোক গিলতে গিয়ে বুঝলাম যে গলাটা পুরোপুরি শুকিয়ে গেছে। শিরদাঁড়া বেয়ে একটা শীতল অনুভূতি টের পেলাম আমি, যার ফলে সন্ধেবেলার ওই ঠান্ডা হাওয়ার মধ্যেও আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। লিঙ্কটা ছিল অমৃতবাজার পত্রিকার অনেক পুরনো একটা খবর, যার হেডলাইন আর তার নিচে আমাদের পরিচিত সেই কটেজটার একটা ছবি। ডেটটা খেয়াল করলাম, 23শে অক্টোবর 1913, মানে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ঠিক 1 বছর আগের। খবরটা ছিল অনেকটা এইরকম। Three bodies have been found at a house called the Cottage in Ranikhet, Kumayon. The deceased is the widow, Mary Jones, aged 45. She was formerly married to late Sergeant Enfield Jones and was found dead along with the twin children, Jordan and Tobias, aged 8. Our reporter, Prafulla Chandra, conducted a detailed investigation and came to the conclusion that in a fit of depression after the death of her husband in action against local rebels, Mary Jones killed her children after feeding them milk laced with cyanide. Soon, she committed suicide
by drinking the same cyanide milk and was discovered dead in her children's room on a rocking chair beside her twins' beds. হঠাৎ ফোনটা বেজে উঠতে একটু সম্বিত ফিরে পেলাম। রিসিভ করতেই ওপাশ থেকে অভি বলে উঠল, নিউজটা পড়লি? হ্যাঁ পড়লাম। তাহলে আর একটা খবর বলি শোন। বলেই সে আবার বলতে শুরু করলো, 2019-এর অক্টোবর মাসে দুটো ফ্যামিলি ওই রানীক্ষেতের কটেজে ঘুরতে যায়, আর তাদের সাথেও 8 বছর বয়সী দুটো বাচ্চা ছেলে ছিল। ঘুরতে যাওয়ার দুদিনের মধ্যেই বাচ্চা দুটোকে মৃত অবস্থায় পাওয়া যায়, আর ওই একই রকম দুটো দুধের গ্লাস পাওয়া গেছিল ওদের বিছানার পাশে। পরে ল্যাব টেস্টে জানা যায় যে ওতে সায়ানাইড মেশানো ছিল। বুঝলি ব্যাপারটা? কে? হ্যালো?